আসসালামু আলাইকুম স্বপ্নবাসী শিক্ষার্থীরা, আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবা। হ্যাঁ, আর লাইভটা আমি একটু শেয়ার করে দিব, তোমরাও একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? শুনো, আজকে হচ্ছে আমরা কি করবো একটু বলি। আমরা হচ্ছে গিয়ে যখনই আমরা কোনো টপিক পড়াতে যাই বিস্তারিত কোনো একটা অধ্যায়ের, তখন আসলে স্টুডেন্টরা বুঝে না, মানে হচ্ছে একদিনে এত টপিক পড়ালে আগামাথা হচ্ছে কিছু বোঝে না। এই জন্য আমরা ভূগোলের মতো করে আমরা আজকে কি করব, আমরা হচ্ছে গিয়ে সৃজনশীল নিয়ে নিয়ে একটা অধ্যায় থেকে যে যে জায়গা থেকে সিকিউ আসতে পারে এই সিকিউগুলো ধরে ধরে আমরা সলভ করে দিব। তাহলে আমি যে সিকিউগুলো আজকে সলভ করবো এর বাইরে আসলে কিছুই আসবে না। এইগুলো যদি কোনো একজন স্টুডেন্ট ভালো করে পড়তে পারো তাহলে তোমার হবে। সো আমি তোমাদেরকে আবারও একটু রিকোয়েস্ট করবো, তোমরা হচ্ছে গিয়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমাদেরকে আমি একটু অনুরোধ করবো, তোমরা হচ্ছে গিয়ে একটু লাইভটা শেয়ার করে দিবা। হ্যাঁ, তোমাদের জন্য হচ্ছে গিয়ে আমরা তোমাদের জন্য হচ্ছে আমরা একদম সুন্দর করে এইখানে হচ্ছে পিডিএফ গুলো অলরেডি দিয়ে দিছি, হয়তো কেউ কেউ পাইছো কেউ কেউ পাইছো না। আবার হচ্ছে পিডিএফটা আমরা দিব, আবার পিডিএফ আমরা দিব। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যে আজকে ক্লাসটা রাত্রে 10টা লেখা ছিল, কিন্তু যেহেতু আগামীকালকে তোমাদের পরীক্ষা এই জন্য আমরা রাত্রে 10টা না নিয়ে আজকে আমরা একটু আগে লাইভটা নিয়ে নিতেছি, ঠিক আছে? আমরা লাইভটা একটু আগে নিয়ে আসছি কারণ কালকে হয়তো তোমরা পরীক্ষার জন্য রাত্রে পড়াশোনা করবে। আজকে আমরা বুঝাই দিব, রাত্রে যদি কেউ পড়াশোনা করো তাহলে হবে, আর অন্য কিছু দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। চ্যাপ্টার 7-এর সিকিউ পড়াবেন না? হ্যাঁ, আচ্ছা, সবকিছুই আজকে পড়াবো। হ্যাঁ, সবকিছুই আজকে পড়াবো, তোমরা একটু আমার সাথে থাকবা, তোমরা আমার সাথে একটু থাকবা, সবকিছু পড়াবো। তোমরা লাইভটা একটু লাইভটা কষ্ট করে শেয়ার করে দাও। হ্যাঁ, তো যারা শেয়ার করছো একটু লেখা তো দেখি ডান, যে ডান, লাইভটা শেয়ার করছি, ডান, ঠিক আছে? আমি দেরি করবো না, তোমাদের সাথে আমি হচ্ছে পড়ানো শুরু করে দিব। সো সবাই হচ্ছে গিয়ে আশা করি তোমরা হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে বুঝতে পারছো যে আমরা হচ্ছে আজকে দেরি করবো না একদমই, কারণ তোমরা হচ্ছে পড়াশোনা আছে, বাসায় হয়তো পড়াশোনা করবা, সো আমরা
প্রথমে কি করব, প্রথমে আমরা একটু দেখাবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসলে আসবে। প্রথমে আমরা এটা দেখাই নিব, ঠিক আছে? দেখো প্রথমে আমরা এটা দেখাই নিব। আচ্ছা দেখো, আমরা যদি বলি প্রথমে আমরা সপ্তম অধ্যায় যদি বলি, সপ্তম অধ্যায়, ঠিক আছে? সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসবে কোন কোন জায়গা থেকে? এক নাম্বার হচ্ছে সিপিআই থেকে প্রশ্ন আসবে, এটা মনে রাখবা, 100% রাখবা, ঠিক আছে? গাণিতিক যেটা আছে, গাণিতিক যেটা আছে, ঠিক আছে? গাণিতিক জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এক নাম্বার। দুই হচ্ছে প্রশ্ন আসতে পারে যে আমাদের হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর হচ্ছে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঠিক আছে? একটা হচ্ছে চাহিদা, একটা হচ্ছে খরচ বৃদ্ধিজনিত, ঠিক আছে? বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তিন হচ্ছে সবগুলার সাথে, এই সবগুলার সাথে এই ঘ নাম্বারে যে প্রশ্ন আসবে হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব আর নিয়ন্ত্রণ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সপ্তম অধ্যায় এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না। তোমরা কি এই যে আমি কথাটুকু বললাম এতটুকু তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাবা যাতে বুঝতে পারছো কিনা, একটু আমাকে কমেন্ট করো, আমি একটু কমেন্টে দেখতে চাই যে তোমরা কি এই যে আমি এতটুকু কথা বলছি এতটুকু তোমরা বুঝতে পারছো যে এই তিনটা জায়গা থেকেই প্রশ্ন আসে, এর বাইরে কিছুই আসবে না। আর আমরা এই তিনটা জিনিসই আজকে পড়বো সপ্তম অধ্যায় থেকে। যেহেতু একদিনে তিনটা অধ্যায় পড়া লাগবে, তো সব আলোচনা করা যাবে না, সুযোগ নাই, বিস্তারিত আলোচনা করা যাবে না চতুর্থ অধ্যায়ের মতো। সো এখানে আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো। বলো আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা কি বুঝছো, একটু কমেন্ট করো তো। জি স্যার বুঝছি। একজন লিখছে অনুভূতির ছোঁয়া লিখছে, বুঝছি, থ্যাংক ইউ অনুভূতির ছোঁয়া, বুঝতে পারলে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, যদি বুঝে থাকো থ্যাংক ইউ। মিয়া আফরোজ লিখছে জি ভাইয়া থ্যাংক ইউ। প্রিয়া দেব থ্যাংক ইউ। প্রিয়া, তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো একটু কষ্ট করে একটু অনেস্টলি বলো তো তোমরা কি শেয়ার দিছো? একটু সবাই একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ সবাই একটু শেয়ার দিয়ে দাও। দেখো সো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে প্রশ্ন আসতে পারে আবার দুইভাবে। সিপিআই থেকে প্রশ্ন আসতে পারে কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে সাধারণ সূত্র, আর একটা হচ্ছে এইরকম ভাবে হচ্ছে গিয়ে যেটা আছে, ঠিক আছে? এই বক্স আকারে, একটা হচ্ছে বক্স সহ, একটা হচ্ছে বক্স ছাড়া, মানে একটা সামেশন সহ, একটা সামেশন ছাড়া। তবে মুদ্রাস্ফীতির হার সামেশন দিয়ে নির্ণয় করা যায়, তবে আমরা ওই ঝামেলায় যাব না। নর্মাল একটা সাধারণ সূত্র দেখাবো আর একটা হচ্ছে সামেশন দিয়ে সূত্র দেখাবো। এই দুইটা সূত্র পারলেই তোমরা হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, সো এই জায়গায় আমরা এই গটা আলোচনা করবো মূলত। হ্যাঁ, ক খ তোমরা পড়বা, আর গটা আমি কেন আলোচনা করতেছি না, এই গটা একসাথে করবো, এই গ সবগুলা গ একসাথে আলোচনা করবো, ঠিক আছে? সো একটু তোমরা যদি দেখো, সো এখানে বলছে যে এই এক্স দেশে 2018 সাল ও 22 সালের বিভিন্ন ভোগ্যদ্রব্যের দাম ও পরিমাণের তালিকা দেওয়া হলো, ঠিক আছে? আর প্রদত্ত টেবিল থেকে ভোক্তার দাম সূচকের মাধ্যমে এক দেশের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। আমি আবার বলতেছি, হারটা যে নির্ণয় করবা দুইভাবে করা যেতে পারে। এখন কখন কি নির্ণয় করতে হবে তুমি তো বুঝবা, ভাই কেমনে বুঝবা? যখন তোমার দেখবা পরিমাণ দেওয়া আছে, পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে মনে করবো যে এই সিস্টেমে করা লাগবো, সামেশন দিয়ে করা লাগবো। আর যদি পরিমাণ দেওয়া নাই, শুধু সূচক দেওয়া, তাহলে আর এই ঝামেলা যাওয়ার দরকার নাই, নর্মাল সূত্র করবা, ঠিক আছে? এটা হচ্ছে আমি এখন দেখা দিব। নুসরাত জাহান স্বামী হারিকসে শেয়ার মেনশন দেন, থ্যাংক ইউ মিতু, ধন্যবাদ মিতু। সো এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে তোমরা একটু দেখো, সেটা হচ্ছে আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমরা কি করব? দেখো আমরা নরমালি হচ্ছে আমরা এখানে দেখাবো, আমাদের এখানে একটু মুখস্থ করে ফেলি আমরা কি কি আছে। 18 সালের দাম আর পরিমাণ, মনে করো দাম আর পরিমাণ দুইটাই 18 সাল, আর 22 সালে শুধুমাত্র দাম দেওয়া আছে, দ্রব্যের নাম পরিমাণ, ঠিক আছে? এই জিনিস মনে করো চাল, লবণ, আলু, তেল, ঠিক আছে? আমি একটা একটা করবো আর একটা ওই দিকে যাবো, ঠিক আছে? তো প্রথমে যদি আমরা যাই, তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের দুইটা কাজ। এক নতুন সূচি, 2 গাণিতিক সমাধান। দুইটা কাজ মনে রাখবো, কয়টা কাজ? দুইটা কাজ। একটা হচ্ছে নতুন
সূচি বানানো, আর এটা হচ্ছে গাণিতিক সমাধান। এই যে মনে রাখবা। তাহলে প্রথমে আমাদের যেটা ছিল সেটা ছিল দ্রব্য। আমি সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে? দ্রব্য, দ্রব্যটা কি ছিল আমি একটু একটু দেখবা লিখবো, ঠিক আছে? দ্রব্য ছিল চাল, লবণ, আলু, তেল। চাল, লবণ, আলু, তেল, ঠিক আছে? আমার কথা কি স্পষ্ট বোঝা যায় কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। স্পষ্ট তোমরা বুঝতেছো কিনা? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরিমাণ। কি পরিমাণ? এরপর আমরা কি পরিমাণ। আচ্ছা, পরিমাণকে প্রকাশ করা দ্বারা কি দ্বারা? কিউ দ্বারা। এখন দেখো এখানে একটু লক্ষ্য করবা, এই পরিমাণটা বলছি, সো এই পরিমাণটা কিন্তু কার? দুটার ক্ষেত্রে আমরা ইউজ করব। এই দামটা শুধুমাত্র 2018 সালের পরিমাণ দেওয়ার, এটা শুধু দাম দেওয়া। সো আমরা যখন করব তখন নিশ্চয়ই তোমরা একটু মনে রাখবা কোনটার মানে কি, কোনটার মানে কি এটা মনে রাখবা, ঠিক আছে? সো আমরা যদি এদিকে যাই, দেখো তাহলে আমরা এই পরিমাণ যদি দেই, পরিমাণ কত আছে? 30, 2, 10, 5। 30, 2, 10, 5। দেখো তাহলে আগে এইগুলো আগে লিখি, পরে হচ্ছে নতুন করে করব। পরিমাণ 30, 2, 10, 5। 30, 2, 10, 5 যদি একটু মিলিয়ে দেখি, 30, 2, 10, 5। তোমরা কি বুঝতেছো? একটু কমেন্ট করে জানাও তোমাকে। ত্রিশ, 2, 10, 5, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যেই কাজটা করা লাগবে এখানে, আমরা কোনটা কি প্রকাশ করব এটা আমি একটু অন্য কাজের উপরে লিখে দিই। তোমরা তো খাতায় লিখবা, হ্যাঁ তোমরা খাতায় লিখবা, আমি একটু উপরে লিখেছি। ধরো পরিমাণকে আমরা প্রকাশ করলাম কিউ নট দ্বারা, ঠিক আছে? কিউ নট দ্বারা, এটা আমরা উপরে দিলাম। আমরা হচ্ছে জায়গা সংকট, তো আমরা একটু উপরে দিয়ে দিলাম, তোমরা হচ্ছে নিচে লিখবা, এখানে লিখবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি আছে? পরিমাণের পরে, পরিমাণের পর হচ্ছে আমাদের আছে দাম। পরিমাণের পরে কি আছে আমাদের? দাম। সো আমরা যদি 18 সালের দামটা লিখি, প্রথমে কি করব? 18 সালের দাম, 2018 সালের দাম, 18 সালের দাম, ঠিক আছে? আচ্ছা, 18 সালের দাম যদি আমি বলি, আচ্ছা বলো তো, একটা হচ্ছে আমাদের ভিত্তি বছর, একটা চলতি বছর। মনে রাখবা এই জিনিসটা, মনে রাখবা চলতি মানে এন, ভিত্তি মানে নট। তাইলে তুমি, আচ্ছা পরিমাণ মানে কিউ, পরিমাণ মানে কিউ, এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনো। পরিমাণ মানে কিউ। এখন তুমি কি দিবা? যদি চলতি বছরের দাম দেও, ঠিক আছে, দাম মানে কি? পি। তাহলে চলতি কি আসে? এন, তাহলে পি এন। আবার যদি ভিত্তি বছরের দাম দেও, তাহলে ভিত্তি লেগে কি এবো? নট। দামের জন্য পি, পি নট। পরিমাণ যদি দাও, ভিত্তি বছরের পরিমাণ, ভিত্তি বছরের পরিমাণ, তাহলে কিউ নট, ঠিক আছে? তাহলে 2018 সাল আর এটা হচ্ছে কত? 2022 সাল। দুইটার মধ্যে ভিত্তি বছর কোনটা? মনে রাখবা ভিত্তি বছর মানে আগের বছর, চলতি বছর মানে লেটেস্ট যেটা থাকবো। তাহলে 22 আর 18 মধ্যে 18 হলো আগের। তাহলে এইখানে আমরা দিব, দেখো আমি বলছিলাম 18 সালের দাম মানে ভিত্তি বছরের দাম, তাহলে ভিত্তির জন্য নট, দামের জন্য পি, পি নট। এইটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। এটা আমাকে সবাই একটু জানাও, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। তো 2022 সালের দাম। এখন 2022 সালের দাম অবশ্যই কি হইব? চলতি বছর হইব, পি নট, সরি পি এন। দেখো এটা তোমরা বুঝছো কিনা সবাই একটু জানাও। এটা তোমরা বুঝছো কিনা সবাই একটু জানাও, সবাই একটু জানাও। তাইলে 18 সালে কত ছিল? 50, 25, 20, 100, ঠিক আছে? এটা ছিল আমাদের ভিত্তি বছরের। আর চলতি বছর ছিল 60, 30, আবার 30,
180, ঠিক আছে 180, বুঝতে পারছো? হ্যাঁ, সবটা বুঝাই দিব, আবার বুঝাই দিব, জাস্ট আমি আগে লিখি। দেখো এতটুকু হচ্ছে আমাদের প্রথম কাজ, ঠিক আছে, এতটুকু প্রথম কাজ। শোনো, এতটুকু আচ্ছা শুনো, বুঝছো বুঝছো? তাইলে এতটুকু সবার হচ্ছে প্রশ্নে ছিল ভাই। দেখো এটারে জাস্ট আমি কি করছি না, দ্রব্যের দামের পরে এই পরিমাণ, দাম, দাম, এইগুলো যা সাজায় লিখছি, আমরা কোনো কিছুই করি নাই, মানে আমরা কোনো কাজেই করি নাই। এখন তুমি যদি সূত্রটা আগে দেখো, তোমার সূত্রটা যদি আগে দেখো, সূত্র থেকে আমরা বসাবো, তাহলে তোমার যদি একটু সূত্রটা দেখাই, তাহলে আমি একটু পরের পেজে যাবো আমি সূত্রটা দেখানোর জন্য। দেখো তুমি যদি নর্মালি সূত্রটা দেখো, যে মুদ্রাস্ফীতি সিপিআই সূত্রটা দেখো, সিপিআই সমান সমান সামেশন পি এন কিউ নট ভাগ হচ্ছে সামেশন পি নট কিউ নট ইন্টু 100। এখন ভাই তুমি সিম্পলি কি করবা, ধরো এটা তোমার সূত্র, এই উপরের টুকু আর নিচের টুকু দুইটা গড় বাড়াইবা। আমি এগুলো সুন্দরভাবে বুঝাই দিয়েছি। প্রশ্নে যা থাকবো হুবহু সবটা লিখবা, তারপর জাস্ট এই দুইটা গড় বাড়াই দিবা, তোমার আর কোনো কাজ নাই, একদম মুখস্থকে লিখে আসবা, ঠিক আছে? দুইটা গড় যদি বাড়াই দিই, তাহলে দেখো এখন যদি দুইটা গড় বাড়াই দিই, আমরা যদি দুইটা গড় বাড়াই দিই, ধরো একটা গড় বাড়াই দিলাম পি নট কিউ নট, পি এন কিউ নট, এই যে আমরা দুইটা গড় বাড়াইলাম। সবাই একটু কমেন্ট করো, এই দুইটা গড় যে আমি বাড়াইছি, সূত্র থেকে দুইটা গড় যে বাড়াইছি, এটা কি তোমরা বুঝছো? একটু কমেন্ট করো। একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা। প্রশ্নে যা ছিল তা প্রথমে দিবা। তোমার কাজগুলো হলো সূত্রে যে সাংকেতিক চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো বসানো। তাহলে এখানে তো শুধু 18 সালে দাম দেওয়া ছিল, আমি তো পি নট লিখছি। 22 সালে দাম দেওয়া ছিল, আমি পি এন লিখছি, তাই না? পরিমাণ হচ্ছিল ধরো কিউ নট। কেন কিউ নট? এটা ভিত্তি বছরে 2022 সালে উপরে লেখা আছে, ঠিক আছে? তাইলে এখন জাস্ট আমরা গুণ করব। আচ্ছা এনে কি আছে দাও তো ভাই, বলো তো এনে কি আছে? পি নট, কি আছে? কিউ নট। এখানে পি নট কিউ নট কই? এটা হচ্ছে পি নটের গড়, এটা হচ্ছে কিউ নটের গড়। তাহলে এই দুইটা প্রথমে কি করব? গুণ দিব। একদম সোজা কথা বুঝো, 50 আর 60 যদি আমি গুণ করি, তাহলে এখানে আসবে 1500। প্রথম কি আসবে? 1500। তারপর কত আসবে? 50, 200, 500। এই যে পি নট কিউ নট বের করছি, এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। পি নট কিউ নটটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। পি নট কিউ নটটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? যে এটা আগে ছিল এই গড়টা, এই গড়টা, এই গড়টা, এই গড়টা, এগুলো আগে ছিল। সূত্রের মধ্যে যেহেতু হচ্ছে পি নট কিউ নট আছে, পি এন কিউ নট আছে, দুইটা সূত্রের মান সরাসরি বসাই দিলাম। এখন এই যে পি নট, এই যে কিউ নট, ঠিক আছে? পি নট কই? এই যে এটা। কিউ নট কোথায়? এটা। এই যে এই দুইটা গড় হচ্ছে আমি দ্বিতীয় এবং তৃতীয় গড়টা গুণ করে মানটি বসাই দিলাম, ঠিক আছে? মানগুলো বসাই দিলাম নতুন করে। ক্লিয়ার? আচ্ছা লিটার মনে হচ্ছে বুঝছে, ঠিক আছে? এরপর বলছে পি এন কিউ নট। ভাই পি এন কই আছে খুঁজে বের করতো। এই যে আমি পাইলাম পি এন। এরপর কি বলছে? কিউ নট। কিউ নট কই আছে? এই যে প্রথমটা কিউ নট। এই দুটো হচ্ছে আমার গুণ হবে, এই দুটো আমার গুণ হবে। তাহলে আমি যদি গুণ দেই 30, মানে এই গড় আর হচ্ছে এই গড়, দুইটা যদি গুণ দেই তাহলে 1800। কত হবে? 1800, ঠিক আছে? পরে যদি 2 আর 50 এই গুণ দেই তাহলে হবে সরি 30, 2 আর 30, তাহলে হবে কত? 60। কত হবে? 60। পরে হবে কত? 300, 900। তোমরা মিলাই নিও। শোনো, পরীক্ষার প্রশ্নে যা দেওয়া থাকবে, সিপিআই ইজ ইকুয়াল টু, উপরে থাকবে সামেশন পি এন কিউ নট, নিচে থাকবে সামেশন, উপরে থাকবে সামেশন পি এন কিউ নট, নিচে থাকবে সামেশন পি নট কিউ নট। দুইটা নতুন মান আছে না, দুইটা নতুন মানের জন্য দুইটা জাস্ট সূচির মধ্যে দুইটা গড় বাড়ায় দিব। দুইটা গড় বাড়ায় দেয়া
পি এন কোথায় আছে, কিউ এন কোথায় আছে, কিউ নট কোথায় আছে, আর হচ্ছে গিয়ে এই জায়গাগুলো তোমরা দেখবা, জাস্ট মিলাই দিবা। আমরা যতটুকু বুঝাইছি তোমরা কি বুঝতে পারছো বলো তো? যতটুকু আমরা করলাম বুঝতে পারছো কিনা একটু বলো, একটু কমেন্ট করো, তাহলে যে আমার বুঝতে সুবিধা হয়, তোমরা বুঝছো নাকি আবার বুঝাইতে হবে, ঠিক আছে? মনে রাখবা এই গড়টা আর এই গড়টা, এই দুইটা গড়ে শুধু মুট করা লাগবে, কারণ আমাদের সূত্রে কি এই সামেশন আছে, এই সামেশন, তাহলে পি এন কিউ নট সবগুলা সামেশন মানে যোগ, আবার পি নট কিউ নট সামেশন মানে যোগ, তাহলে সবগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আমরা যদি সবগুলা যোগ করি, আমরা তোমাদের একটু দেখাই, দেখো সিপিআই সমান সমান সামেশন পি এন কিউ নট ভাগ হচ্ছে পি এন পি নট কিউ নট ইন্টু 100। কিন্তু আমাদের একটা কাজ কি করতে হবে, এখানে বাকি হয়ে গেছে, এই নিচে মুটটা বের করতে হবে। কি করতে হবে? মুট। তাহলে এর দুই বলি কি, এটার নাম কি পি এন কিউ নট, সামেশন পি এন কিউ নট সমান সমান কত, সমান সমান 2250, সমান সমান 2250। এরপরে কি আছে, ধরো এটা আমি একটু ছিল, এখানে অত জায়গা নাই, আমি একটু জাস্ট এনে করে ফেলতেছি, ঠিক আছে? সামেশন পি এন কিউ নট সমান সমান হচ্ছে কত, 3060, ঠিক আছে? এখানে আমি ছোট করে লিখছি, জিনিসটা আমি পরবর্তী পেজে আবার দেখাবো। এই সবটা যোগ, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে একটু দেখাই যে লাস্টে কত পাইছি, মোট কত পাইছি, সামেশন পি নট কিউ নট পাইছি কত, সামেশন পি এন কিউ নট পাইছি কত, প্রথমটা পাইছি কত 2250, পরটা পাইছি 3060, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পাইছি, ঠিক আছে? এটা আমরা পাইছি। তোমরা কি সবাই বুঝতে পারছো? যতটুকু পড়াইছি আমি, যতটুকু পড়াইলাম বুঝতে পারছো সবাই? যতটুকু পড়াইলাম সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট দরকার আমার, হ্যাঁ একটু কমেন্ট করে জানাও। সিম্পলি তুমি কি কাজটা করবা, সিম্পলি তুমি ভোক্তা যে দাম সূচকটা আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাহলে এখানে দেখো তো প্রথমটা মান কত, 3060, পি নট কিউ নটের মান কত 2250 ইন্টু কত 100। এতটুকু সাজাইলাম যে, এতটুকু সবাই বুঝছো? একটু কমেন্ট করো। একশো ছত্রিশ। যদি কখনো হার বলে বুঝবা, পার্সেন্ট থাকবে, উত্তর কি থাকবে, পার্সেন্ট থাকবে। তাইলে একটা জিনিস বুঝো, ধরো তুমি একটা জিনিস বিক্রি করছো 100 টাকা, তোমার কিনা ছিল 50 টাকা, তাহলে তুমি বলতে পারবা যে 50% বা 50 টাকা লাভ হয়েছে। সো আমরা তো সাধারণত ভিত্তি বছরের মূল্য স্তরটা, মানে এটা তো দেওয়া নাই, তো সাধারণত ভিত্তি বছরের মূল্য স্তর আমরা কত ধরি, 100 ধরি। সাধারণত ভিত্তি বছরের মূল্য স্তর কত ধরি, 100 ধরি, 100 ধরি। সাধারণত ভিত্তি বছরের মূল্য স্তর কত ধরি, 100 ধরি। ভিত্তি বছরের মূল্য স্তর 100 ধরা হয়, ঠিক আছে? ভিত্তি বছরের মূল্য কত হয়, 100 ধরা হয়। তাহলে দাম স্তর বাড়ছে, আর স্যার লেবুর বাজারে দাম স্তর বাড়ার কথা বলছে, 136 বিয়োগ 100, 136 বিয়োগ 136 বিয়োগ কত, আচ্ছা ঠিক আছে, তাহলে 100, তাহলে উত্তর কত হবে, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই 36%। কথা বুঝতে পারছো সবাই? কি বুঝতে পারছো? জাস্ট যেই মানটা আসবো সেখান থেকে 100 বাদ দিবা। কেন বাদ দিবা? কারণ সাধারণত আমরা কি জানি যে ভিত্তি বছরের মূল্য স্তর 100 ধরা হয়। ভিত্তি বছরের মূল্য স্তর কত ধরা হয়, নরমালি 100 ধরা হয়। এই জন্য যা যা আছে এখান থেকে কি করবা, 100 জাস্ট বিয়োগ দিয়ে দিবা, 100 জাস্ট কি করবা, বিয়োগ দিবা। কথা বুঝছো?
সবাই কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, আমি প্রথমে যা বলছিলাম এই যে এটা আমাদের শেষ। আমি কিন্তু এটা পড়াইছি সিপিআর, ঠিক আছে, এটা পড়াইছি। এখানে দুইটা ছিল, এক নম্বর যে সামেশন দিয়ে আর একটা হচ্ছে নরমাল, ঠিক আছে, নরমালটা, ঠিক আছে। আমাদের এটা শেষ, এখন এটা পড়াবো। তোমরা এটা একটু ভালো করে বুঝো। সিপিআই থেকে আমরা কি করবো, দুইটা করবো, এই সামেশনের সূত্র দিয়ে একটা, নরমাল সূত্র দিয়ে একটা। তো সামেশনটা পড়ে গেছি, এখন নরমালটা করবো, তাহলে শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো আমরা ওইখানে আবার যাবো। দেখো একটু কমেন্ট করে বুঝছো কিনা, ঠিক আছে। আমরা পরে যাই, তোমরা ভিডিওটা পরে আবার দেখো লাগবে। এখন এটা বলছে এক্স দেশের 2020 সালের ভোক্তার মূল্য শুল্ক ছিল 160, যা 2022 সালে বেড়ে 200 হয়েছে। সম্প্রতি বিশ্ব পরিস্থিতির কারণে কাঁচামালের মূল্যস্ফীতি এন্ড দেন আরো উন্নত আছে, এটা 4 নম্বরের জন্য, ঠিক আছে। সো এর বলছে কি যে উদ্দীপকের আলোকে এক্স দ্রব্য মুদ্রাস্ফীতির হার নির্ণয় করবা। আমি বলছিলাম কি মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের ক্ষেত্রে তুমি দেখবা যদি পরিমাণ দেওয়া থাকে তাহলে সামেশন সূত্র দিয়ে করবা বক্স আকারে, পরিমাণ না দেওয়া থাকলে নরমাল সূত্র দিয়ে করবা, ঠিক আছে। এই নরমাল সূত্রটা যদি আমরা দেখি তাহলে আমরা যদি নরমাল সূত্রটা একটু দেখি, দেখো নরমাল সূত্র যদি আমরা একটু দেখি তাহলে তোমাদেরকে নিয়ে যাই, আচ্ছা এখানে দেখো। তাহলে আমরা নরমাল সূত্রটা যদি বলি তাহলে মুদ্রাস্ফীতির হারের সূত্রটা হচ্ছে মুদ্রাস্ফীতি হার সমান সমান ভিত্তি, মানে ভিত্তি বছর দুই কথা, পূর্ববর্তী বছর একই কথা, ভিত্তি বছরের মূল্য স্তর বিয়োগ হচ্ছে চলতি বছরের মূল্য স্তর। হ্যাঁ, চলতি বছরের মূল্য স্তর, চলতি বছরের দাম আমি লিখেছি, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। এইখানে কি হবে, নিচে হবে ভিত্তি বছরের মূল্য স্তর, ভিত্তি বছরের মূল্য স্তর ইন্টু 100। এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে জানো, এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে জানো। আচ্ছা আচ্ছা সরি আমাদের এটা চলতি বছর আগে, হ্যাঁ সরি, চলতি বছর আগে হবে, চলতি বছর, সরি, হ্যাঁ চলতি বছরের বইটা আর চলতি বছর বিয়োগ হচ্ছে ভিত্তি বছর। থ্যাংক ইউ। চলতি বছর হচ্ছে আগে হবে, ভিত্তি বছরটা পরে হবে। হ্যাঁ আমাদের একটু ভুল হয়েছিল, থ্যাংক ইউ। হ্যাঁ উল্টা হয়েছে, হ্যাঁ সূত্র ভুল হয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ। চলতি বছরটা আগে হবে, ভিত্তি বছরটা হচ্ছে পরে হবে, আর ভিত্তি বছর হচ্ছে এই ভিত্তি বছর হচ্ছে নিচে হবে। থ্যাংক ইউ। তো এখানে দেখো কত আছে, এখানে 2022 সালে কত আছে 200, আর এর আগে কত ছিল 160। তাহলে আমাদের যদি আমরা এখানে যাই তাহলে কি হবে বলতো, তাহলে 200 বিয়োগ 160 ভাগ 160 ইন্টু 100, ঠিক আছে। এখন বলো, এখন ঠিক আছে, এখন সব ঠিক আছে, একটু জানাও আমাকে, এখন সব ঠিক আছে। হ্যাঁ আদিবাজান ফ্লেক্সে চলতি বছর আগে হবে, হ্যাঁ চলতি বছর আগে হবে, হ্যাঁ আমাদের একটু ভুল হয়েছিল, চলতি বছর আগে হবে, চলতি বছরটা আগে হবে। থ্যাংক ইউ। চলতি বছরটা আমাদের আগে হবে। এতটুকু সবাই বুঝছো কিনা বলো তো? জি নুসপিত আলম লিখছে, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ মোহাম্মদ সাদেক হোসেন লিখছে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ সাদেক, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের এখানে কত হবে, একজন উত্তর লিখছে 25%, কত হবে 25%। মনে রাখবা যখন সামেশন দিয়ে করবা তখন 100 থেকে বিয়োগ দিবা, কিন্তু যদি নরমাল সূত্রতে করো তাহলে আর বিয়োগ দেওয়ার প্রয়োজন নাই, বিয়োগ দেওয়ার প্রয়োজন নাই। তোমরা কি বুঝছো, কারণ অলরেডি সূচক দিয়ে ওরা মান দিয়ে দিছে, ঠিক আছে। 25 লেখলে হবে না, পার্সেন্ট লেখা লাগবে। নুসরাত জান সামিয়া 25% লেখা লাগবে, ঠিক আছে, 25% লেখা লাগবে, 25% লেখা লাগবে, ঠিক আছে, 25% লেখা লাগবে। আজান দিতে আছে তো আমরা একটু অপেক্ষা করবো, হ্যাঁ 25% লেখা লাগবে।
হ্যাঁ, নামাজের সময় দেওয়া দরকার। আমরা নামাজে 10 মিনিট একটা বিরতি দিব। হ্যাঁ, নামাজের একটা 10 মিনিট বিরতি দিব। আমরা 5 মিনিট পরে নামাজের 10 মিনিট একটা বিরতি দিব। আচ্ছা, নামাজের বিরতি হচ্ছে তোমার 5টা 1 বাজে 5টা 15 অন্তর। ঠিক আছে, নামাজের একটা বিরতি। ঠিক আছে, আমরা এখানে লিখি। হ্যাঁ, আমাদের নামাজের বিরতি 5টা 15 অবধি চলবে। ঠিক আছে, 5টা 15 আবার ক্লাস শুরু হবে।
কাজে লাগানো কাজে না লাগাই আর এগুলো ধরানো এইবার ইন্টারনাতে ভার্সিটি যে আয় সাথে মিশি করবো এখন পর্যন্ত শিফট পাইছে 30 জনের শিফট পাইছে না বই আছে বলতে পারেন লেকচার শিফট একটা সিরিজে আছে এটা বই মনে আছে এটা ঠিক কিন্তু ইয়া রাতে যত একটা বলা মানে দিয়েছে পড়ার পরীক্ষা রুটিন সাজানো এটা আসলে এটা পাবো মনে রাখবে এটা তো আমার কথা শোনা যাচ্ছে তাই বলে আমরা কথা বলে করতে যে ঠিক আছে হ্যাঁ ব্যবস্থা হয়েছে আজকে যাও আমি দেখি আসি আমি বুঝতে পারি 100 টাকা আমি করি ঠিক আছে যাবে সবাই তো আমার তবে এটা খারাপ এটা তো আমাদের অ্যালার্ট নামে কি আপনার তুমি ভাই আজকে তুমি যেহেতু করো এটা তো আমি আপনি তোমারটা ভালো তোমারটা ভালো এই দেখো আমার জন্য তুমি বেশ তো করায় আছে আই তো কিন্তু বেশ আছে এটা দিয়ে
আচ্ছা আমরা হচ্ছে গিয়ে চলে আসছি। সো যারা হচ্ছে গিয়ে ঠিক আছে, তোমরা হচ্ছে গিয়ে আবার আমরা ক্লাস শুরু করলাম, তোমরা সবাই হচ্ছে জয়েন হয়ে যাও, তোমরা সবাই জয়েন হয়ে যাও, আমরা পড়ানো শুরু করবো। সবাই জয়েন হয়ে যাও, সবাই জয়েন হয়ে যাও, সবাই জয়েন হয়ে যাও, সবাই জয়েন হয়ে যাও। বা চলতি বছর আর ভিত্তি বছর ধরবো কিভাবে এটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা তোমাকে একটু বুঝাই দিই, শোনো। ধরো 2022 সাল, এখন আসলে 2018 সাল। চলতি ভিত্তিক কোনটা কি তুমি বুঝার একমাত্র উপায় হচ্ছে যে কোনো সাল দেওয়া থাকবো, যেটা একদম লেটেস্ট থাকবো। হ্যাঁ লেটেস্ট থাকবো, মানে সর্বশেষ, এটা হচ্ছে চলতি। যেমন যদি বলি 2018 আর 22 এর মধ্যে লেটেস্ট কোনটা, অবশ্যই এটা, তাই না? আর যেটা আগে এটা হচ্ছে আমাদের ভিত্তি, যেটা থেকে পূর্বে, ঠিক আছে, পূর্বে এটা হচ্ছে ভিত্তি। তাহলে এখানে কি লেটেস্ট কোনটা? এখানে 2022, পূর্বের কোনটা 2018। চলতি আর ভিত্তি বুঝতে পারছো কিনা আমাকে বলো, বলো। হ্যাঁ চলতি ভিত্তি বুঝতে পারছো কিনা আমাকে বলো। চলতি ভিত্তি বুঝতে পারছো কিনা আমাকে বলো। থ্যাংক ইউ। তোমার নাম কি? বোয়েল কি জানি একটা নাম বলতে পারো। ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করে দিবা, যারা যুক্ত আছো। আর যারা হচ্ছে যুক্ত হও নাই তারা হচ্ছে যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা 1 মিনিট আমাদের শুরু করবো। হ্যাঁ দ্রুত যুক্ত হয়ে যাও, নামাজের পরে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। মি আফরোজ, থ্যাংক ইউ। আচ্ছা দেখো দেখো বলছে চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে। তোমাদেরকে আগে আমি একটু কথা বলবো, তারপর আমরা একদম হচ্ছে এই সমাধানে যাব। সমাধান হচ্ছে যদি দেখো কখনোই তোমার, যদি দেখো কখনোই এরকম এডি বা ডি চেঞ্জ হয়েছে, ছিল এখানে, এইখানে গেছে, ঠিক আছে, ধরো এডি 1 এডি 2 বা শুধু ডিও হইতে পারে। কথা কি বুঝতে পারছো? যদি দেখো যে এরকম চাহিদা রেখা পরিবর্তন হয়েছে, তাইলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যদি দেখো যে এটা তো চাহিদা রেখা ছিল, যদি দেখো যে এরকম এএস পরিবর্তন হয়েছে, ঠিক আছে, তাহলে বুঝবা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটা সবাই বুঝছো কিনা, মানে প্রথমে চিনবা কিভাবে, এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, বলো বলো। একটু আসতে তোমরা কি এটা বুঝছো? এডি যখন চেঞ্জ হবো, মানে অ্যাগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা যখন চেঞ্জ হবো আর কি, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, ঠিক আছে, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, ঠিক আছে। এখন আমাকে তোমরা এটা বলো, এইটা বলছে কি, এইখানে কি বলছে যে চিত্রে কি ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে। তাহলে তোমরা এখানে দেখো, এখানে একটু দেখো, এই ডিটা এইখানে ছিল, চাহিদা যখন D1 ছিল তখন দাম ছিল 10, পরবর্তীতে সামগ্রিক চাহিদা
বৃদ্ধি পেয়ে এই জায়গায় চলে গেছে, ঠিক আছে। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে এখান থেকে এখানে চলে গেছে। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে একই সাথে দাম স্তর বৃদ্ধি পায় এখান থেকে এখানে গেছে। তাহলে এই যে মাঝের জায়গাটুকু আছে এটা হচ্ছে আমার মুদ্রাস্ফীতি। কি মুদ্রাস্ফীতি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে কি লিখবা? যে চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে, তারপর হচ্ছে গিয়ে বলবো সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তারপর দেখাইবা যে সামগ্রিক চাহিদা যখন D1 ছিল পরবর্তীতে বৃদ্ধি পেয়ে D2 হয়, যে কারণে দাম স্তর বৃদ্ধি পেয়ে 10 থেকে 20 হয়, অর্থাৎ 20 বিয়োগ 10 10, অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পাইছে। এটা তোমরা সবাই বুঝছো? সাকিব লোকছে ফার্স্ট পড়ান। হ্যাঁ সাকিব, আমি চেষ্টা করতেছি ফার্স্ট পড়ানোর জন্য। তোমরা এটা বুঝছো কিনা আমাকে বলো, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। এটা বুঝছো সবাই? একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, আমি এখানে লিখছি না, আমি তোমাদেরকে একটু যদি বলে পড়াই। যদি এরকম থাকে, ধরো এরকম, ঠিক আছে, ঠিক আছে, ধরো এরকম, ঠিক আছে। এখন ধরো সামগ্রিক যোগান প্রথমে S1, এই সময় হচ্ছে দাম হচ্ছে ধরো P1, সংখ্যা দিতে পারো, সংখ্যা ছাড়াও দিতে পারো, ঠিক আছে। ধরো এটা হচ্ছে Q1, সামগ্রিক যোগান এখান থেকে এখানে গেল, তখন কি হবো? দেখো সামগ্রিক যোগানটা এখান থেকে এখানে যাওয়ার কারণে এখন দেখো দাম স্তর এই যে এখান থেকে এখানে গেছে, P2 তে গেছে। এই যে এটা আছে, এই যে এটা এখন হয়েছে মুদ্রাস্ফীতি হয়েছে, সৃষ্টি হয়েছে, এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি তোমরা কমেন্ট করে জানাও। সাকিব জানাও, এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি তোমরা একটু জানাবা। এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি তোমরা আমার জানাবা। এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি তোমরা জানাবা। এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি তোমরা জানাবা। আচ্ছা, তোমাদেরকে একটা বলে রাখি, তোমরা আমাকে এখন যারা সাকিব সহ যারা আমাকে দেখতেছো, আমি বোর্ডে লিখতেছি, তার মানে 100% এখান থেকে প্রশ্ন আসবে। এই টপিকগুলো সম্পর্কে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাবা। পিডিএফ দিয়ে দিছি। ইয়েস, মোহাম্মদ সাদেক হুসাইন লিখছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সাদেক ধন্যবাদ, সাদেককে অসংখ্য ধন্যবাদ। শাকিল আলীকেও ধন্যবাদ, শাকিল লিখছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। লিজা রহমানকেও ধন্যবাদ, লিজা লিখছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। থ্যাংক ইউ। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে সেটাকে আমরা কি বলবো? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যেমন শ্রমের মজুরি আছে, কাঁচামালের দাম আছে, হ্যাঁ, কর আছে, ইত্যাদি কারণে কি হয়? অনেক সময় উৎপাদন খরচ বৃদ্ধি পায়, ঠিক আছে। এই দুইটা জিনিস ভালো করে মনে রাখবা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর হচ্ছে। আচ্ছা, তোমরা এখান থেকে একটু প্রশ্ন করতে পারো আমাকে যে পরীক্ষায় আসলে কি দিব, পরীক্ষায় আসলে কি দিব। 1 নাম্বার মুদ্রাস্ফীতি চিহ্নিত করবা। 2 নাম্বার সংজ্ঞাটা দিবা, ওই মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিবে। 3 নাম্বার চিত্র ব্যাখ্যা করবা, মানে কিভাবে কি হয়েছে, কোন জায়গা থেকে গেছে, মানে চেষ্টা করবা একদম এটা দেখা যাওয়ার জন্য, ঠিক আছে। মুদ্রাস্ফীতিটা দেখা যাওয়ার জন্য, মুদ্রাস্ফীতির পরিমাণটা দেখা যাওয়ার জন্য। এই যে আমি দেখাইলাম, এই জিনিসটা সর্বোচ্চ। আচ্ছা, মুদ্রাস্ফীতি থেকে প্রশ্ন আসলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটাতে যদি প্রশ্ন আসে পরীক্ষার খাতায় তুমি কি কি উপাদান দিবা, এটা যে আমি এখন বুঝাইলাম, এটা কি তোমরা সবাই বুঝছো? আমাকে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও এখন তোমরা এটা বুঝছো কিনা। স্যার চিত্র কি আর করতে হবে না? চিত্র আঁকতে হবে না, চিত্র ওরা দিয়ে দিব, চিত্র তোমার লাগবে না, চিত্র দিতে হবে না। দিলে সমস্যা নাই, কিন্তু দেওয়ার দরকার নাই, টাইম পাবা না। ব্যয়, আচ্ছা একটা কমেন্ট আসছে, কমেন্টটা ইম্পর্টেন্ট। ব্যয় বৃদ্ধিজনিত আর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সংখ্যাগুলো একটু বলবেন। আমি তোমার প্রশ্নটা বুঝি না ভাই, সরি। হ্যাঁ, সংখ্যাগুলা, সংখ্যা না সংজ্ঞা। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে তাকে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই যেগুলো একটা সংজ্ঞা। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে বলা হয়
চাহিদা ভিত্তিক মুদ্রাস্ফীতি। শেষ। এই যে দুটো সংজ্ঞা দিলাম। আর কিছু তোমরা এখান থেকে আর কিছু জানতে চাও? আমাদের ময়মনসিংহ 23 সালে ব্যয় ভিত্তিক মুদ্রাস্ফীতি আসলে এবারে টপিকটা আসার সম্ভাবনা আছে। হ্যাঁ আছে, এবার সম্ভাবনা আছে, যেহেতু একাধিক প্রশ্ন হবে সম্ভাবনা আছে। একজন টি শার্ট নিয়ে কমেন্ট করলাম, টি শার্ট আসলে আমি কোনো দল এইগুলো পড়ি না। টি শার্ট হচ্ছে মানুষ আমার যে যেটা দেয় আমি পড়ি, ঠিক আছে? আমি নিজে কিছু কিনি না, ঠিক আছে? মানুষ যে এখন যেটা দেয় এমনি বার্সেলোনা দিলে পড়বো, আমার যে কি বলে কলাতলি টি শার্ট দেয় ওটা আমি পড়বো, আমার সমস্যা নেই। আমাকে ফ্রিতে দিলে আমি পড়বো, হ্যাঁ? গিফট দিলে আমি সবসময় পড়বো, যেটা মন চাই, ঠিক আছে? শাড়ি ছাড়া যে কোনো কিছু দিয়ে পড়বো, হ্যাঁ? শুধু শাড়ি দিও না, শাড়ি তো আর পড়তে পারবো না। টি শার্ট যে কেউ যদি চাও তো দিতে পারো, সমস্যা নেই। কুরিয়ার বই পাঠিয়ে দিবা, ঠিকানা নিয়ে আমার কাছ থেকে দিয়েও পড়বো, ঠিক আছে? টি শার্ট নিয়ে আর কোনো কথা বলো না। আচ্ছা, সবাই বুঝছো? সবাই বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, এখন আমরা 4 নম্বরের প্রশ্নগুলো সব এই জায়গায় নিয়ে আসছি। 4 নম্বরের প্রশ্নগুলো সব এই জায়গায় নিয়ে আসছি। 4 নম্বরে এর বাইরে কিছুই আসবে না। একটা হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ আসতে পারে, আর বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ আসতে পারে, মুদ্রাস্ফীতির প্রভাব আসতে পারে, মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায় আসতে পারে। এই জিনিসটা তোমরা একটু দেখবা। ঠিক আছে? এই মুদ্রাস্ফীতির কারণটা বই থেকে স্টেপগুলো সুন্দর করে শিখবা। কি কি কারণে মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতির প্রভাব কি, বিশেষ করে বিভিন্ন শ্রেণীর মানুষের উপরে। হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর মানুষের উপরে মুদ্রাস্ফীতির প্রভাব, স্পেশালি সীমিত আয়ের লোকের উপর, সীমিত আয়ের লোকের উপর, সীমিত আয়ের লোকের উপর এটা পড়বা। তারপর হচ্ছে ঋণ দাতা, ঋণ গ্রহীতা, ঋণ দাতা ও ঋণ গ্রহীতা। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও। এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, জাস্ট তোমাদের লিখে দিচ্ছি, তোমরা পড়ে নিবা। দুইটা দিনাজপুর বোর্ডে দুইটা আসবে। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন 100% আসবে। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন 100% আসবে, ঠিক আছে? এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন 100% আসবে, ঠিক আছে? তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? 100% কিন্তু দুইটা প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের কোনো আরো প্রশ্ন আছে বলো তো? এটা নিয়ে তোমাদের আরো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে বলো তো? তোমাদের পরীক্ষা আছে তো, আমি দ্রুত করতেছি যেন বিস্তারিত আলাপ করবো, ঠিক আছে? দেখো, এরপর বলছে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশে কাঁচা পাট, চামড়া, তৈরি পোশাক, শাকসবজি, হ্যাঁ এটা হচ্ছে 8ম অধ্যায়, ঠিক আছে? 8ম অধ্যায়। হিমায়িত খাদ্য বিভিন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি করে আবার দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য, তৈলবীজ, ভোজ্য তেল ও সার সহ বিভিন্ন মূল্যদ্রব্য আমদানি করে। 3 নম্বর প্রশ্নটা দেখো, উদ্দীপকতে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটা তালিকা প্রস্তুত করো। আর লাস্টে হচ্ছে কি
সংগঠিত বাণিজ্য বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা এটা কি ধরনের, আচ্ছা তোমরা আমাকে বলো, এই যে এখানে বাণিজ্যটা সংগঠিত হয়েছে, কোন বাণিজ্য সংগঠিত হয়েছে? বাণিজ্য দুই প্রকার, অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য। এইখানে হচ্ছে গিয়ে বাণিজ্যটা সংগঠিত হয়েছে, কোন ধরনের বাণিজ্য হয়েছে? ঢাকা বোর্ডে দুইটা আসবে, একজন লিখছে ঢাকা বোর্ডে কটা আসবে? দুইটা আসবে, ঠিক আছে? ঢাকা বোর্ডে দুইটা আসবে, ঢাকা বোর্ডে দুইটা আসবে, কোনো সমস্যা নেই, দুইটাই আসবে, হ্যাঁ দুইটাই আসবে। আসিফ আহমেদ লিখছে ভাই নামাজ থেকে এসে অনেক কিছু মিক্স করলাম। আসিফ তুমি হচ্ছে আপাতত আমি যেখান থেকে পড়ে যাচ্ছি এখান থেকে একটু দেখো, পরে হচ্ছে তুমি একটু জাস্ট ওই অংশটুকু আমাদের পরে 15 পরে 5 মিনিট একটু দেখে নিও ভাই, সরি ভাই। হ্যাঁ একজন লিখছে ইন্টারন্যাশনাল, ইমাজুল আলম জিয়া। জিয়া তুই যদি ভাই খাতার মধ্যে লিখে আসিস যে ইন্টারন্যাশনাল, উপায় নাই, সর্বনাশ করে যাচ্ছে রে। আন্তর্জাতিক বিনিয়োগ, রাতুল লিখছে আন্তর্জাতিক বিনিয়োগ, হ্যাঁ যেসব পণ্য রপ্তানি করা হতো না কিন্তু বর্তমানে রপ্তানি করা হয় তাকে অপ্রীত। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ মোহাম্মদ সাদেক হোসেন, থ্যাংক ইউ। আচ্ছা যদি এইভাবে প্রশ্নটা আসে তোমরা কি করবা? তোমরা এভাবে একটা চার্ট করবা, সুন্দর করে একটা চার্ট করবা, ঠিক আছে? একটা চার্ট করবা, এই চার্টের মধ্যে খুব সুন্দর করে লিখে দিবা, চার্টের মধ্যে সুন্দর করে লিখে দিবা। একটা হচ্ছে প্রচলিত, প্রচলিত, একটা হচ্ছে অপ্রচলিত, একটা হচ্ছে কি অপ্রচলিত, ঠিক আছে? ঠিক আছে, যেমন কাঁচা পাট, চা, চামড়া, ঠিক আছে? তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, শাকসবজি, ঠিক আছে? এই চার্টটা খুব সুন্দর করে তোমরা দিবা। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? হ্যাঁ থ্যাংক ইউ, অনেকেই তোমরা ভালো পারো, তোমরা অনেক ভালো পারো দেখা যাচ্ছে, ঠিক আছে? এই রাতুল, রাতুল থ্যাংক ইউ রাতুল। তারপর কি মাইয়াস রহমান কি জানি একজন আছে, থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের সাথে আমি একটু একটু আলোচনা করি, এই জিনিসটা একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে দেখো, শোনো একটু বাণিজ্য নিয়ে আলোচনা করি। যখন একটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটা স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন দেশ অন্য আরেকটা দেশের সাথে, অন্য একটি দেশের সাথে, অন্য আরেকটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে বাণিজ্য সংগঠন করে, তখন এটা বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য, ঠিক আছে? এটা বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। মানে একটা দেশ যদি আরেকটা দেশের সাথে বাণিজ্য সংগঠন করে তাহলে এটাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা এখন আমাদের সাথে যুক্ত আছো তোমরা আমি একটা কথা বলি, তোমরা আমাকে একটু শুনবা। আমি প্রথমত হচ্ছে আমি পার্সোনালি স্টুডেন্টদের সাথে সবসময় মিশার চেষ্টা করি, আমি সবসময় বন্ধুর মতো ট্রিট করি ওদেরকে। যে কোনো বিপদে আপদে হচ্ছে গিয়ে মেসেজ দিলে করলে আমি সবসময় রিপ্লাই করার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করে দেখবা যে আমি এর আগে অনলাইন কোনো টিচারে তোদেরকে এত পরিমাণ রিপ্লাই দিচ্ছে কিনা তুমি একটু বিবেককে প্রশ্ন করো। এতবার মেসেজ দিতেছো যে হচ্ছে গিয়ে লিঙ্কটা দেন, এই দেন সেই দেন, আমি কিন্তু বারবার রেসপন্স করতেছি, তোমরা একটু একটু দেখো। সো এই জায়গা থেকে তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি যে আমি প্রদীপ তোমাদেরকে যদি হচ্ছে কিছু পড়াই, কতটুকু ভালো পড়াতে পারি জানি না, যদি কোনো কিছু পড়াই, আমি যদি বোর্ডে কোনো কিছু লিখি, মনে রাখবা প্রত্যেকটা লেখার মধ্যে নাম্বার আছে। আমি যদি তোমাকে কোনো কিছু পড়াই, কোনো একটা টপিক নিয়ে আমি কথা বলি, এখান থেকে প্রশ্ন আসবে। এটা আমার নিজের প্রতি আমার এটা ভালো লাগে। মানে আমি তোমার কোনো কিছু পড়াই, কোনো একটা টপিক তোমাকে পড়াই দিই, তাহলে এখান থেকে প্রশ্ন আসবে। দেখো ভাই অষ্টমতে তোমার একটা সৃজনশীল পড়েছি, অষ্টমতে থেকে একটা আসবে। সপ্তমতে তোমাকে 3টা সৃজনশীল পড়েছি, 3টাতে 2টা আসবে। নবমতে তোমাকে একটা সৃজনশীল পড়বো, পরীক্ষার আগে তোমার যদি হচ্ছে ধরে ধরে টপিক পড়াতে যাই তোমার মাথা গুলায় যাবে, ঠিক আছে? এই জন্য তোমাকে আমি একটা করে পড়াইতেছি, এই একটা পড়বা, এখান থেকেই কমন আসবে, ঠিক আছে? শাইলা ইয়াসমিন লিখছে হ্যালো, হাই। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? 4 নাম্বারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? দেখো কার কোনো প্রশ্ন আছে? দেখো কার কোনো প্রশ্ন আছে? এটার মধ্যে আর কোনো প্রশ্ন আছে তো বলো। তাহলে এটা আমরা একটা চার্ট আকারে দেব বা ছক আকারে দিব, ঠিক আছে?
আর এটা তো হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বটা আমরা লিখবো, ঠিক আছে? শাইলা শুনো, আরেকজন কে আছে, কে কমেন্ট করতে দিত? রাকিব হাসান। রাকিব হাসান শুনো ভাই, তোমরা হচ্ছে কি অনেকে 4 নাম্বারটা বুঝতেছো না। 4 নাম্বার হচ্ছে উদ্দীপকের সঙ্গিত বাণিজ্য বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, তোমার মতামত দাও। দেখো এখানে তুমি কি লিখবা, তুমি বাংলাদেশের জন্য লিখতে গেলে তো তুমি ওইভাবে লিখতে পারবে না। তাহলে তোমার যদি আমি বলি এখান থেকে তোমার একটু দেখায় দেই, এখান থেকে তোমাকে যদি দেখায় 4 নাম্বারটা কেন আনসার করবা, 4 কিভাবে আনসার করবা, তোমরা সবাই একটু আমাকে রেসপন্স করবা, এই 4 কিভাবে আনসার করবা। তাইলে তোরা বলছে যে উদ্দীপকের যে বাণিজ্য করছে বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, তুমি প্রথম লাইনটাতে লিখবা যে উদ্দীপকে, আমি দেখো একদম ভাই লিখে লিখে বুঝাই দিতেছি যে কেমনে তুমি লিখবা। উদ্দীপকে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়েছে, ঠিক আছে? যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। দেখো ভাই, এটার জন্য তুমি পাইবা 1, এখানে সংজ্ঞা দিছো এই জন্য পাইবা আরেক, ঠিক আছে? ঠিক আছে, বুঝছো সবাই? এরপর আমাকে কি করতে হইব, লাগবা আন্তর্জাতিক বাণিজ্য। আমি এই দিক থেকে একটু মুছে ফেলতেছি, নাম হচ্ছে আমি বিপরীত দিকে যাই, এখানে যাই, এইখানে থেকে একটু এটা একটু মুছে ফেলি। দেখো দেখো কি করতেছি, দেখো প্রথমে কি করছো, চিহ্নিত করছো এটা আন্তর্জাতিক বাণিজ্য, এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তারপর কি করছো, সংজ্ঞা দিছো, ঠিক আছে? এখানে 1, এখানে হচ্ছে আরেক, 2 গেছে। এরপরে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, এই যে একটা স্টেপ দিবা, ব্যাখ্যা করবা, ঠিক আছে? লেখলা যে সম্পদের উত্তম ব্যবহার হয়, কি হয়, সম্পদের উত্তম ব্যবহার হয়, তোমার এই সম্পদটা সব ইউজ করতে পারো, ঠিক আছে? এবং হচ্ছে কি বলতে পারি যে উৎপাদন বৃদ্ধি পায়, উদ্বৃত্ত পণ্য রপ্তানি করতে পারো, যে জিনিসটা তোমার দেশে লাগতেছে না এটা অন্য দেশের মধ্যে কি করতে পারো, বিক্রি করতে পারো, ঠিক আছে? মূলধন দ্রব্য আমদানি করতে পারো, এবং হচ্ছে খাদ্যের ঘাটতি পূরণ হয়। এই স্টেপগুলো দিবা 1, 2, 3, 4, 5। ভাই তোমরা আমাকে সবাই যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছো সবাই দয়া করে লিখবা যে গ বুঝতে পারছি, যদি বুঝো, আর যদি না বুঝো যে এটা বুঝতে পারি নাই, সবার কাছে আমি কমেন্টে রিকোয়েস্ট করলাম করো। পরীক্ষার খাতায় গটা কিভাবে লিখবা এটা দেখাইলাম, বুঝছো কিনা বলো? সবাই প্লিজ এজ এ শিক্ষক হিসেবে তোমাকে অনুরোধ করলাম, আমাকে জাস্ট একটু জানাও তোমরা কিনা বুঝতে পারছো কিনা, যে গটা পরীক্ষার হলে কিভাবে লিখলে তুমি 4-এ 4 পাবা, ঠিক আছে? এই যে প্রথমে চিহ্নিত করবা যে উদ্দীপকে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হচ্ছে যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, পরে লিখবা এটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে, পরে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য গুরুত্ব দেয়, স্টেপগুলো দেয়া ভিতরে লিখবা, এই ভিতরে লিখতে হবে, ঠিক আছে? সবাই বুঝছো কিনা কমেন্ট করো। রাকিব হাসান লিখছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ রাকিব হাসান। প্রিয়ন্তীকে অনেক ধন্যবাদ, ইনারা মাহিনুর ধন্যবাদ, শাইলাকেও ধন্যবাদ, নাবিলাকেও ধন্যবাদ, লিজা অনেক বেশি ধন্যবাদ, তোমরা আমার কথা শুনছো। মিহি আফরোজ থ্যাংক ইউ, মুনতাসির রহমান খুবই ভালো একজন স্টুডেন্ট, থ্যাংক ইউ। শাকিল থ্যাংক ইউ শাকিল, সুলতান মিয়া ভালো, থ্যাংক ইউ সুলতান ভাইয়া। কিভাবে ভাইয়া প্রচলিত, আচ্ছা বলতেছি, শাইলা থ্যাংক ইউ শাইলা, লাস্টে আবার আলোচনা করবো এটা, ঠিক আছে? সিনথি বুঝতে পারছি, আরশি আমিন থ্যাংক ইউ আরশি, ইনায়া ইবনেত ফারিয়া তোমার নামটা কঠিন, সাব্বির থ্যাংক ইউ সাব্বির, তুমি ওই ক্লাস একটু দেখে নিও। নুশপিতা আলম, রাতুল থ্যাংক ইউ রাতুল, মুশফিকা মনোয়ার থ্যাংক ইউ, ওজাইফা সুলতান, এই তোর নাম কঠিন বলতে পারবো না, নাদিয়া সুলতানা, খাদিজা খাতুন, তারপর হচ্ছে সাকিব থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ সাকিব। মারিয়া তাসনিম ভাইয়া ডি বুঝছি, সিটা বুঝি নাই, হ্যাঁ সিটা আবার বুঝাই দিব, সমস্যা নাই। মাহবুব
ভাইয়া মাহনুন্না মাহনুর, ও মাই গড, তোর নাম কঠিন রে বোন, এই জন্য বলতে পারি না, সরি। সাদিয়া তাবাসসুম দিয়া, দিয়া থ্যাংক ইউ। তারপর কি আছো? একজন বললো 4 বুঝছি 3 বুঝছি না, বর্ষা জাহান, বর্ষা। তারপর কি আছিস? এই কমেন্ট কর, কমেন্ট করবি নাকি হচ্ছে গে বংশ কি? ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। একজন নাম অনেক কঠিন, এই জন্য বলতে পারলাম না। ভাইয়া 3-4টা পয়েন্ট লিখলে কি হবে? ভাইয়া 5টা পয়েন্ট লিখবা, 5টা পয়েন্ট লিখতে হবে। ক্লাস কি এখন শেষ? না না, ক্লাস বাকি আছে, আর এক অধ্যায় বাকি আছে না, এটা তো অষ্টমতে পড়ে দিছি, অষ্টমতে পড়ালাম, অষ্টমতে এই প্রশ্নটা আসবে। শোনো, তোমাদের হচ্ছে আমি পড়ানোর মানে হচ্ছে তোমাদের কষ্ট কমিয়ে দেওয়া। অমিত দাস থ্যাংক ইউ। আচ্ছা, কে তাই বলতো যে 3 বুঝছি 4 বুঝছি 3 বুঝি নাই? আচ্ছা, কে বলছে 3 বুঝছি 4 বুঝি নাই? আচ্ছা, 3 হচ্ছে প্রচলিত আর অপ্রচলিত পণ্যগুলো আছে না, এইগুলো তুমি জাস্ট ঠাসা মস্ত করবা ভাই, ঠাসা মস্ত করবা। আচ্ছা, তোমরা এক মনে এক জিনিস বুঝতে পারো না। ধরো প্রচলিত পণ্য কি, যেটা বাংলাদেশ শুরু থেকে বাংলাদেশের বাইরে রপ্তানি করে আসছে, এটা হচ্ছে প্রচলিত। আর কিছু জিনিস আছে রিসেন্টলি, খুব রিসেন্টলি হচ্ছে আমরা আগে আমরা রপ্তানি করতে পারতাম না, এখন খুব রিসেন্টলি আমরা রপ্তানি করতেছি। এটা বুঝছো? এটা বুঝছো? থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমাদের আরেকটা আছে, এখন ক্লাস শেষ না, আরেকটা দেখো। দেখো বলছে কোন দেশের সরকারি ব্যয়ের খাতগুলো ব্যাখ্যা করো এবং ব্যয় নির্বাহের জন্য উদ্দীপকে গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ করো। আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু বুঝো, আগে একটু উদ্দীপকটা দেখো, উদ্দীপকটা পড়ো। একদম হচ্ছে গ নাম্বারটা বুঝান, গ আর কতবার বুঝাইতাম? প্রচলিত পণ্য আর অপ্রচলিত পণ্যর তালিকা করবা। বাংলাদেশ একদম শুরু থেকেই, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে কোন কোন জিনিসগুলো হচ্ছে বিশ্ব বাজারে বাণিজ্য করে আসছে, মানে রপ্তানি করে আসছে, এগুলো প্রচলিত। আর যেগুলো হচ্ছে রিসেন্টলি আগে করছে না কিন্তু এখন করে রপ্তানি, এটা দুইটা তালিকা, দুইটা নাম বসায় দিবা, কাহিনী শেষ। বইতে দেখবা 4 আছে, 4টা বসায় দিবা, শেষ। এই যে পাট, এই যে এখন লেখছে পাট, চা, জুতা, এই যে এগুলো তো আগে থেকেই করে, তাই না? হিমায়িত খাদ্য কি আগে থেকে করতো? করতো না। মনিকা পর্ষদ থেকে 2nd, 3rd, 4th অধ্যায় ক্লাস কি হয়ে গেছে? হ্যাঁ, ক্লাস হয়ে গেছে, পেজ আমাদের দেখবা, ভিডিও চেক করবা, ওই ক্লাসগুলো করে নিও। আর পিডিএফটা পড়বা ভাই, পিডিএফটা অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক ইম্পর্টেন্ট। আমি বুঝে বুঝে একদম তোমাদেরকে সৃজনশীলতা দিছি, এর বাইরে কিচ্ছু আসবে না, আমার পিডিএফ এর বাইরে কিছুই আসবে না, 100% শিওর থাকবে, ঠিক আছে? এর জিনিস বুঝো। আচ্ছা, একটা দেশের সরকার যখন চলে, তখন সরকারের দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সে আয় করে, যেগুলো হচ্ছে আয়ের খাত, সরকারি আয়ের খাত। যেসব জায়গায় ব্যয় করে এটা হচ্ছে ব্যয়ের খাত। এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে জানাও, এতটুকু তোমরা বুঝছো কিনা আমাকে জানাও, ঠিক আছে? এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। এখন ধরো সরকার যখন রাস্তাঘাট, বিভিন্ন সরকারি জিনিসপত্র করে, ঠিক আছে, টার্মিনাল দেয়, বাস ছাড়ে, ঠিক আছে, বিভিন্ন রকম কাজকর্ম করে, এইগুলোতে কি হচ্ছে ভাই, সরকার কি করে? টাকা খরচ করে। তোমার এলাকায় একটা ব্রিজ করছে, সরকার কি করে? টাকা খরচ করে। আবার তুমি যে একটা জামা কিনতেছো, এই জামার ট্যাক্স নেয় যে সরকারে। তুমি যে জমি ইউজ করতেছো, জমির জন্য তোমাকে খাজনা দিতে হয়। তাহলে কিছু কিছু জায়গা থেকে সরকার টাকা ইনকাম করতেছে, আবার কিছু কিছু জায়গার মাঝে সরকার টাকা ব্যয় করতেছে। সো যেগুলো জায়গায় সরকার ব্যয় করতেছে এগুলো হচ্ছে ব্যয়ের খাত, যেগুলো থেকে সরকার আয় করতেছে এগুলো হচ্ছে আয়ের খাত। কথা কি বুঝতে পারছো? প্রশ্ন করছে ব্যয়ের খাত গুলো ব্যাখ্যা করো, ঠিক আছে?
তাহলে তোমরা কেমনে লিখবা দেখো কিভাবে লিখবা যে সরকারি ব্যয়ের কি খাতসমূহ লিখবা। আচ্ছা ধরো এটা তোমার খাতা, ঠিক আছে, সরকারি ব্যয়ের খাত, ঠিক আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এভাবে দিবা। ধরো আমি লিখলাম 1 নম্বরে লিখলাম স্বাস্থ্য, 1 নম্বরে লিখলাম কি স্বাস্থ্য, 2 নম্বরে লিখলাম শিক্ষা, 2 নম্বরে কি শিক্ষা। এখন তুমি লিখবা যে সরকার কি করে বিভিন্ন স্বাস্থ্য খাতে বিভিন্ন রকম ব্যয় করে, সরকার বিভিন্ন শিক্ষা খাতে বিভিন্ন রকম ব্যয় করে, এগুলো লিখবা। বাট এটাই ইম্পর্টেন্ট, এটা যদি তুমি দিতে পারো ভিতরে তুমি মোটামুটি একটু লিখলে হবে। তোমরা কি হ্যাঁ সাকিব লিখে পয়েন্ট করে দিবা। পয়েন্ট করে দিলে কি স্যারে বুঝতে সুবিধা হয়, তুমি নাম্বারগুলো ফুল নাম্বার পাবা, স্যারে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ধরো হচ্ছে পানি সম্পদ পরিবেশ, বইয়ের মধ্যে দেওয়া আছে এরকম বিভিন্ন 5 থেকে 6টা দিবা, 5 থেকে 6টা দিবা, 5টা দিলে হবে, 6টা দিতে পারলে ভালো। ভাই সকালের ক্লাসে পিডিএফ কই পাবো, এই যে এই ভিডিও নিচেও পাবা, একটু পরে আমি ক্লাস শেষ করে দিয়ে দিব। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, ওখানে সরাসরি দেওয়া থাকে। স্যার এই অধ্যায় দিব না, একদম সহজ অধ্যায় ভাই, একদম সহজ অধ্যায়। এই শুনো তোমরা একটা কাজ করো, তোমরা যারা আমার সাথে যুক্ত আছো না, আমি এখন যে কথাটা বলতে চাইছি সেটা সবার মনে শোনো। কোনো একজন স্টুডেন্টের যদি মনে হয় যে আমি কোন একটা অধ্যায় বাদ দিব ভাই, ওই অধ্যায় আমি পারি না, ভাই আল্লাহর রস্তে তোকে একটা কথা বলি, আমি যে সৃজনশীল পড়াইছি তুই সব বাদ দিয়ে এই সৃজনশীলটা ঠাড়া মুখস্থ করে যা, এটাই আসবে। কেউ একজন যদি আমি যে সৃজনশীলগুলো টাচ করছি এই সৃজনশীলগুলো পড়ো, ধরো তুমি ভাবতেছো অষ্টম অধ্যায়, সাপোজ ফর এক্সাম্পল অষ্টম অধ্যায় বাদ, অষ্টম অধ্যায় বাদ না দিয়া ভাই অষ্টম অধ্যায় আমি যে সৃজনশীলটা যেটা পড়াইছি বোর্ডে এটা একটু প্র্যাকটিস করে যাও, এটা পড়ে যাও, কারণ এটা মস্ত করে যাও কমন হবে। ধরো নবম অধ্যায় বলতেছো বাদ, নবম অধ্যায় ভাই তুমি খালি সরকারি আয়ের খাত ব্যয়ের খাত দূরে জিনিস পড়া, কিচ্ছু পড়া লাগবে না। অষ্টম অধ্যায় বাদ দিবা, অষ্টম অধ্যায় জাস্ট আন্তর্জাতিক বাণিজ্য মানে কি, ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্য নাকি আন্তর্জাতিক সাহায্য কোনটা উত্তম, জাস্ট এটা পড়বা। মানে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে একটা সৃজনশীল আমি যে দিছি এটা পড়বা, কিছু লাগবে না রে ভাই, 100% কমন আসবে। আমি কিভাবে বুঝাবো তোমারে, কালকে পরীক্ষা দিয়ে আসা বললো উস্তাদ কি বলছিলেন, সব কমন আসবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কমন আসবে। মাহবুব আক্তার বিদুল এসে আপনার পিডিএফ গুলো পড়বো, হ্যাঁ আমার পিডিএফ গুলো পড়বা 100% কমন আসবে, কিন্তু পিডিএফ এ যেভাবে লেখা আছে এভাবে লেখলে ফুল নাম্বার পাবো না, 7-8 পাবা এবার আছে। 10 পেতে হলে আমি যে খাতার মধ্যে দেখা দিচ্ছি বোর্ডে লিখে দেখাইতেছি কিভাবে লিখবা, এভাবে লিখতে হবে। আমি আবার বলতেছি বুঝো, পিডিএফ এ যেভাবে লেখা এভাবে লিখলে 8, 9, 8, 7 এরকম পাবা, এভারেজ নাম্বার পাবা গাণিতিক ছাড়া ব্যাখ্যামূলক গুলাতে। কিন্তু যদি তুমি আমি বোর্ডে যেমন দেখা দিচ্ছি যেমন লেখতে বলতেছি স্টেপ করে কোন ভাগে কি লিখবা চিহ্নিত করবা, সংজ্ঞা লিখবা, পরে বিষয়টা লিখবা স্টেপ করে, তাহলে তুমি ফুল নাম্বার পাবা। কথা বুঝতে পারছো? তাহলে ভাই তোমার আমি দেখ, তোমার আমি সপ্তম অধ্যায় থেকে পড়াইছি 3টা, ঠিক আছে, চাহিদা আর হচ্ছে খরচ বিদ্যুৎ মুদ্রাস্ফীতি, এখান থেকে একটা সৃজনশীল করেছি। এরপরে পড়াইছি তোমার সিপিআই এর, ঠিক আছে, সিপিআই এর মধ্যে 2টা, একটা নরমাল সূত্র, ঠিক আছে, একটা নরমাল সূত্র, একটা যে সামেশনের সিপিআই যেটা সামেশন দিয়ে পড়ে ওটা, ঠিক আছে। সাথে তোমাকে কি পড়াই দিছি, সাথে মিলাই পড়াইছি মুদ্রাস্ফীতির কারণ প্রভাব প্রতিকার, প্রতিরোধ, হ্যাঁ প্রতিরোধ বা প্রতিকার যাই বলে না। এইখান থেকে 2টা প্রশ্ন আসবে, 2টা আসবে, 100% 2টা আসবে, ঠিক আছে। এরপরে অষ্টম অধ্যায়ে তোমার কি বলছি, জাস্ট আন্তর্জাতিক বাণিজ্য সাথে অভ্যন্তরীণ বাণিজ্য, ঠিক আছে, অভ্যন্তরীণ বাণিজ্য। এই যে এইটা যদি তুমি পড়ো ভাই একটা সৃজনশীল 100% পাইবা, একটা 100% এটাই আসবে, ঠিক আছে। নবম সরকারি আয় ব্যয়ের খাত, ব্যয়ের খাত, যদি চাও সাথে ঋণ যে করে ঋণ
রাকিপ্লেক্সে আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগলো স্যার, একটু কনফিডেন্স পাইছি ভাই। 100% আসবে রে ভাই, থ্যাংক ইউ। 100% আসবে। তোমার আমি বলতেছি, তুমি জাস্ট আমি যে সৃজনশীলগুলো করছি, তোমার আমি আলোচনা করছি, বুঝাই দিছি, কথা বলছি ভাই, তুমি জাস্ট এটা বলে যাও, 100% কমন আসবে। তুমি 100% কমন পাবা। এটা কি কমন করছি তো আদিবা কি লিখছে ভাই, কি বলে দিলে বলো হয়? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুবই সুন্দর একটা কথা মনে করছো, কোন চ্যাপ্টার থেকে কোনটা আগে আনসার করবা, ঠিক আছে, থ্যাংক ইউ, খুবই সুন্দর। শোনো, কোন অধ্যায় থেকে আগে আনসার করবো, ঠিক আছে। প্রথমেই দ্বিতীয় অধ্যায়ের কৃষি বিপণন সবার আগে দিলাম। আমি লিখে লিখে মুছে ফেলবো, তোমরা লিখে রাখবা, ঠিক আছে। 1 নং, ঠিক আছে। যদি এখান থেকে না আসে তাহলে খামার, ঠিক আছে। এটা বুঝছো সবাই? আমি একটা বলে দিতেছি, হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে বলবো ভাই, জাস্ট খালি বলে দিব কোন থেকে আমি যে সিকোয়েন্সে বলতেছি, এই সিকোয়েন্সে পুরো করে আনসার করবো, পেস লাগাবে না। শুরুতে তুমি সপ্তমটা শুরু করো, মুদ্রাস্ফীতি ভাই, পেস লাগাই দিলে তোমার সব শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমার পরীক্ষার সময় কাহিনী হয়েছে। সবাই মনোযোগ সহকারে শোনো, যারা আসো সবাই একটু শোনো, ঠিক আছে। তারপর তুমি কুটির শিল্প থেকে প্রশ্ন আসবে, এই কুটির শিল্পটা করবা। 2 নং, 3 নং জনসংখ্যা তত্ত্ব, জনসংখ্যা তত্ত্ব, ঠিক আছে। 4 নং এই যে যাইবা মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির সাইড, মুদ্রাস্ফীতির 4 নং সৃজনশীল আগে কখনো দিবা না, পেস লাগাই দিবা। 4 নং সময় দিবা মুদ্রাস্ফীতি, ঠিক আছে, মুদ্রাস্ফীতি। এরপরে তুমি তোমার মতো করে 5 নং, 6 নং, 7 নং আন্তর্জাতিক বাণিজ্য এবং হচ্ছে সরকারি আয় ব্যয়ের খাত, এগুলো থেকে তোমার মতো করে তুমি দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছে, কিছু পাই নাই, এখন দিব আমি, আবার এখনই ক্লাস শেষ করে দিব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমার ক্লাসে তো বই এমসিকিউ আমি পড়াতে পারলাম না সময়ের কারণে, আমি ব্যস্ত ছিলাম, এই কারণে সময় এমসিকিউ রেডি করতে পারি নাই। তবে আমি যে পিডিএফ দিছি এই পিডিএফ পড়লে এলাম, ঠিক আছে। এমসিকিউ আমি যে পিডিএফ দিছি এই পিডিএফ দিলে পড়লে এলাম, সিকিউ গুলো যখন পড়বা তখন কিছু কিছু বিষয় জানবা, ওইগুলো আবার এমসিকিউ তে হেল্প করবে তোমাকে আনসার করতে। কথা বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। লাস্ট 1-2 মিনিট আছে, আমরা লাস্ট 2 মিনিট, বলো কারো কোনো প্রশ্ন থাকলে করো, লাস্ট 2 মিনিট আছে আমরা। আলিফা আফরোজ হচ্ছে ভাইয়া পিডিএফ কই পাবো? এই ক্লাস শেষে এই ক্লাসের ক্যাপশনটা আবার চেক করবা, দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওইখানে অ্যাড হইবা, পিডিএফ পাবা। আমি আবার বলতেছি, এই ক্লাস শেষ হলে 10 মিনিট পর আবার এই ক্লাসটা চেক করবা, চেক করে দেখবা ক্যাপশনটা চেঞ্জ হয়ে গেছে, ক্যাপশনের মধ্যে নতুন করে একটা লিংক যুক্ত হবে। একদম দেখছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেন ভাই, হোয়াটসঅ্যাপের নাম্বার লাগবে না রে ভাই। এই ক্লাসটা শেষ হওয়ার পরে 10 মিনিট পরে তুমি আবার এই ক্লাসটা চেক করবা, দেখবা ক্যাপশনটা চেঞ্জ হয়ে গেছে। ক্যাপশনের মধ্যে কি দেওয়া থাকবে জানো? এই লিংকটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ঠিক আছে। তুমি এটা যুক্ত মানে জয়েন হবে, ওইখানে পাবা।
কখর জন্য পিডিএফ বলে এনাফ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। সাধারণ সূত্রে মুদ্রাস্ফীতি নির্ণয় যদি দেওয়া থাকে সরাসরি তাহলে আর কি। ইনারা মাহনুর লেখছে, নামটা আমি শুদ্ধ উচ্চারণ করলাম, থ্যাংক ইউ, রিজার্ভ করি। আজকের ক্লাস করে হেল্প হয়েছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম মাহনুর। হোয়াটসঅ্যাপ নাম্বার লাগে না, লিংক দেওয়া আছে। হ্যাঁ থ্যাংক ইউ আদিবা, থ্যাংক ইউ আদিবা। রাকিব লেখছে, স্যার আপনার জন্য অনেক দোয়া থাকবে। রাকিব তোমার জন্য দোয়া থাকবে ভাই, তুমি ভালো করো, ভালো করে পড়াশোনা করো ভাই। সকালে 24-25 হ্যাঁ পেজে মেসেজ দিবা, অ্যাডমিশনের জন্য পেজে মেসেজ দিবা। হ্যাঁ আসিফ, আসিফ ভালো করে পড়বি ভাই। হ্যাঁ হ্যাঁ পড়লে হবে, পিডিএফ পড়লে হবে, পিডিএফ পড়লে হবে। চিত্র কোন থেকে, কিসের চিত্র? আরে ভাই 2, 4, 7 থেকে যে আমি বললাম, আমি যেগুলো বলছি এগুলো বাইরেতে বলছি। 2, 4, 7 আছে না, 2 একটা আছে না, আছে না, এটা কি 4 একটা আছে না, 7 একটা আছে না। এটা হচ্ছে গাণিতিক ভাবে আনসার করলে ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আমি শুনো, আমি একটা কথা বলি, দল বলতে আমি তো আর পার্সোনাল কোনো দল করি না ভাই। আমি হচ্ছে বললাম আমার টি শার্ট মানুষ গিফট করে, ঠিক আছে, ফ্যান বেস আছে তো গিফট করে, গিফট করলে আমি পরি। কাপড় ধুইতে অনেক কষ্ট না, একটা পরি রেখে দেই, তখন হচ্ছে আবার 4টা নতুন পরি, নতুন জামা কাপড় পরি সবসময়। কনফার্ম প্লাস পাবো ভাইয়া। সাকিব থ্যাংক ইউ, আই লাইক ইউর কনফিডেন্স ভাই। দোয়া করবেন যাতে কালকে সবাই ভালো করে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ সবাই ভালো পরীক্ষা দিবা কালকে, আইসা অবশ্যই রিভিউ দিবা ক্লাসের, এবং কেমন লাগছে ক্লাস, এবং হচ্ছে কমন করছে কেমন। চিত্র ওদের থেকে দিলে ভালো হয়। চিত্র হচ্ছে তুমি মুনতাসির 7ম অধ্যায়, তুমি যদি চাহিদা ভিত্তিক মুনতাসির আসে সেক্ষেত্রে ইউজ করতে পারো। আর দণ্ডচিত্র যদি আসে 2য় অধ্যায় থেকে, দোয়া করবেন আমাদের জন্য সবার। সানজিদা আক্তার রিসা, এরা সবার পরীক্ষা ভালো হবে ভাই, সবার পরীক্ষা ভালো হবে। আমি যেগুলা ক্লাস করাইছি তোমাদেরকে, যেগুলো সাজেশন দিছি, সবার পরীক্ষা ভালো হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। সবগুলো সাবজেক্ট পাবা, ভূগোল তো প্লাস পাবাই, এটা তো পাবা। মিহি আফরোজ দোয়া করবে আমাদের জন্য। হ্যাঁ দোয়া করি, মিহি আফরোজ দোয়া করি। দেখো তোমাদেরকে আমি একটা কথা বলবো লাস্ট, তুমি আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছো ঘুম নাই, কিছু নাই, ঘুম খাওয়া আসলে ভালোভাবে হইতেছে না লাস্ট কিছুদিন ধরে। তোমাদের স্লাইড বানানো কিন্তু অনেক প্যারা কাজ। তো আমি যেহেতু ক্লাসের স্লাইডগুলো পার্সোনালি আমি নিজে বানাই, হ্যাঁ সিভিক্স পরীক্ষার আগের দিন হবে, ঠিক আছে, তো আমি নিজে বানাই, তো অনেক কষ্ট হয়। তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা হচ্ছে গিয়ে অবশ্যই নীতি জায়গা থেকে, নৈতিকতা জায়গা থেকে বা বিবেক বুদ্ধ থেকে তোমরা প্রত্যেকে লাইভটা শেয়ার দিবা। যেহেতু তুমি দেখো ভাই, তোমার জন্য আমি কষ্ট করতেছি না, তোমাকে পড়াইতেছি না, ফ্রি ক্লাস দিতেছি না, পিডিএফ গুলো সব ফ্রিতে দিতেছি না, কোনো কিছু পে করতেছ না, সব ফ্রি দিতেছি। তাহলে তোমার কাছ থেকে আমি একটা শেয়ার বা একটা কমেন্ট বা হচ্ছে 5-6টা বন্ধুকে মেনশন দেওয়া, এটা কি ডিজার্ভ করি না? এটা কি তোমার এর মধ্যে পড়ে না? যেহেতু আমাদের এইগুলো দরকার, তোমরা এইগুলো দিবা। স্যার আমি 2, 4, 7, 8 শিখছি, এনাফ। হ্যাঁ ক্লাস এখানে শেষ, এমসিকিউ আমরা পড়াতে পারলাম না টাইমের জন্য, কারণ আমি এখন পড়াতে গেলে তোমাদের সময় নষ্ট হবে। তোমরা বাসায় পড়বা, রাত্রে কোনো ক্লাস করার দরকার নাই। বাংলাদেশে যে কেউ ক্লাস দেবে, রাত্রে পরীক্ষার আগে রাত্রে ক্লাস করবা না ভাই। তুমি বুকে হাত দিয়ে বলো তো, পরীক্ষার আগে রাতে যারা ক্লাস করে সে কি ভালো স্টুডেন্ট, বা সে আদৌ পাস করতে পারবে না? কেন পারবে না? পরীক্ষার আগে রাতে তুমি বই পড়বা, পিডিএফ পড়বা। নুসরাত মিথিলা, থ্যাংক ইউ নুসরাত মিথিলা, আবার দেখা হবে ভাই, আপনার জন্য দোয়া করি। হ্যাঁ থ্যাংক ইউ মিতু, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের অনেক হেল্প করেন, থ্যাংক ইউ। দোয়া করবেন আমি আগে ঘুমাইতে পারি। আমি আবার হচ্ছে সকাল 8টার আগে ঘুমাই না, সারা রাত থেকে সকাল 8টায় ঘুমাই, 7টায় ঘুমাই, ঠিক আছে, এটা যাতে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সবার জন্য শুভকামনা। আই এডুকেশনের পাশে থাকবা, আই এডুকেশন সবসময় তোমাদের পাশে ছিল, থাকবে। আর অ্যাডমিশন অবশ্যই তোমাদের কি, তোমাদের প্রথম পর্যন্ত থাকবে কি আই এডুকেশন, কারণ তোমরা জানো আই এডুকেশনের ঢাকা DUIC ব্যাচ যেটা আছে সেটা তোমরা সবাই ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওর ক্যাপশনে 5 মিনিট পরে ক্যাপশন চেক করবা, দেখবা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবা, জয়েন হলে আজকের যে পিডিএফটা আছে এটাও তোমরা পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আদিবা থ্যাংক ইউ, সবাই অনেক অনেক ভালো থাকো, সবার জন্য অনেক বেশি শুভকামনা, এবং আমার জন্য দোয়া করবা। তোমাদের সাথে হচ্ছে গিয়ে আবার দেখাবে। সাকিব লিখছে ভাই আমি 3বার শেয়ার করছি মাগো। থ্যাংক ইউ সাকিব, তুই কালকে গিয়ে প্রথম 3টা সৃজনশীলে
লিখবি এমন ভাবে যাতে তুই 30 পাস। যা, দোয়া করে দিলাম। নুসরাত মিছিলে বলছে গিফট করবো, পাঠাইস জীবনে প্রচুর গিফটের দরকার রে। পাঠাইস বোন, পাঠাইস। গিফটের জন্য দুনিয়াতে, আমি পার্সোনালি গিফটের জন্য দুনিয়াতে আসছি। আমার জীবন আমি আমার কোনো জন্য লাস্ট 5 বছর কোনো জামা কাপড় কিনে নেই, সব মানুষের। রে বাবা, তোমার সব। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।